5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শেষ পর্যন্ত রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতেই মহাখালীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে 2 সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাড়া সীমান্তে আটক হন তারা। এছাড়া ছাত্র আন্দোলনের সময় কলেজ ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে সোমবার বিকেলে টেকনাফে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশেষজ্ঞদের পরামর্শ, এই অর্থ ফেরাতে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের অধীনেই দক্ষ ব্যক্তিদের দিয়ে কমিশন বা টাস্কফোর্স গঠন করার, পরে দেশীয় আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দাদের সমন্বয়ে পাচারকারী, পাচারের গন্তব্য, অর্থের পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিতে হবে আইনি পদক্ষেপ। সেক্ষেত্রে পাচার করা দেশেও চালাতে হবে আইনি লড়াই। পলিটিক্যাল অথবা ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে, অ্যাম্বাসির মাধ্যমে এখানে সেখানে যোগাযোগ করে সময় নষ্ট করে, কিন্তু তারা শেষ পর্যন্ত রেজাল্ট পায় না। এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে আমরা কাজ করব, কাজে লাগাবো, কিন্তু আমাদের মূল হচ্ছে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্ক, লিগ্যাল যে প্রসেসিং আছে এই প্রসেসিং এ আমাদের এগোতে হবে। বাংলাদেশ এ সংক্রান্ত জাতিসংঘের 2টি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ হিসেবে আন্তর্জাতিক সব আইনি সুবিধা পাবে বলেও জানান আইনজীবীরা। দেশের টাকা ব্যাংক খালি হয়ে যাচ্ছে, সেটা যাদের যাদের জানার কথা তারা কি জানতো না? তারা তো জানতো, তাও গেছে কেন? দেশের বাইরে টাকা পাঠিয়ে সেগুলোকে ব্যবহার করা বা সেগুলো অ্যাসেট করা মানুষ এক ধরনের স্বস্তির জায়গায় ছিল, কিন্তু আজকে যদি সেই স্বস্তির জায়গা থেকে অস্বস্তির সৃষ্টি করা হয়, আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশে ফিরে আসবে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির এই অধ্যাপক মনে করেন, পাচার করা অর্থ উদ্ধার হলে কেবল দেশের অর্থনীতিতে প্রভাব নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাড়বে দেশের মর্যাদা। বাংলাদেশে টাকা পাচার হওয়ার ক্ষেত্রে তারা যে লিগ্যাল স্টেপটা নিয়েছে, এটা একটা আমাদের জন্য একটা রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কালপিরিট যারা আছে, যারা ইতিপূর্বে করে আসছে, যে একটা অভ্যাস বা কালচার যেটা আছে, এই কালচারের ক্ষেত্রে একটা সিরিয়াস একটা ওয়ার্নিং হবে। কাজাখস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের কোটি কোটি ডলার পাচার করা অর্থ ফেরানোর আইনি পদক্ষেপের কথাও জানান এই বিশেষজ্ঞ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাসপাতালের বিছানায় বসা তারা 5 জন, কিন্তু গুনেছেন কি পা কয়টি? 5 জন মানুষের পা কি 5টি হয়? জুলাইয়ের আগে সবাই 2 পায়ে ভর করে চলেছেন। ছাত্র জনতার আন্দোলনে গিয়ে বর্বরতার এক একটি বুলেট কেড়ে নিয়েছে তাদের এক একটি পা। বাপ্পির গল্পটা ভিন্ন। তার 2 পা আছে ঠিকই, কিন্তু পা ফেলার জন্য আলো ঝলমল পৃথিবীটা ঢেকে গেছে অন্ধকারে। বুলেটে নিভে গেছে 2 চোখের আলো। চোখ দুইটা যদি ফিরে পাইতাম, আমার আর কিচ্ছু লাগতো না। দিন কি রাত কি সব আমার থেকে এখন একই মনে হইতাছে। অনেক হাসপাতালেই এমন দৃশ্য, কারো পা নেই, কারো হাত নেই, কেউ হারিয়েছেন দৃষ্টি। সরকারি হিসেবে অঙ্গ হারিয়েছেন 1000-এর বেশি মানুষ। বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এই মানুষগুলো কি আর ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে? উন্নত চিকিৎসার মাধ্যমে আমাদের চোখের দৃষ্টি যেন আমরা ফিরে পাই, আমরা যেন আবার পড়ার টেবিলে বসতে পারি। পরিবারের কাছে যেন আমরা বোঝা না হয়ে থাকি, উনি যেন আমাদের জন্য এমন কিছু করেন, আর যার যেটা করবেন যেন একটা টাইম ফিক্সড করে অতি দ্রুত করেন। মাসিক ভাতার ব্যবস্থা করা হোক, সাথে আমাদের একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করা হোক। ছাত্র জনতার আন্দোলনে নানাভাবে আহত 19,000-এর বেশি। তালিকা চূড়ান্ত হলে পুনর্বাসন শুরু করতে চায় সরকার। চিকিৎসাটা শেষ হয়ে যখন বেরোবে, তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকার। ওনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়া পর্যন্ত এটা আমাদের সরকারের প্রথম একদম শীর্ষ অগ্রাধিকার। হাজারো মানুষের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন। আহতদের চাওয়া সেই স্বপ্ন যেন ছিনতাই না হয়, রাষ্ট্র যেন মনে রাখে তাদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
2008 সালে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর শেয়ারসহ নগদ অর্থ ও ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ছিল প্রায় 4.5 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 13.5 কোটি টাকার ওপরে। আর 2008 সালে যেখানে সংসদ সদস্যের বার্ষিক আয় ছিল 20 লাখ টাকা, 15 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 1.24 কোটি টাকায়। অভিযোগ আছে সংসদ সদস্য হয়ে অনিয়ম করে পেয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন। আর স্থানীয়দের অভিযোগ এনামুল হক অন্যের জমি দখল করেছে, তার জমির পরিমাণ 100 বিঘার ওপরে। 3 বিঘা জমির জন্য 1টি টাকা দেয়নি এবং কোনো এসটিরি ফেস্টিরিও করে নেয়নি। জবর দখল করছে ইঞ্জিনিয়ার এনামুল হক। আমার বাপদাদার আমল থেকে 100 বছরের বেশি সময় থেকে আমরা খাচ্ছিলাম। উনি আমাদেরকে কোনো টাকা পয়সা আর্থিক ক্ষতিগ্রস্ত কিছুই করেন না এবং বিনা নোটিশে উনি আমাদের দোকান ভাঙচুর করেন। এই জায়গাটা হলো আমাদের বাপদাদার সম্পত্তি। এটা জোরপূর্বকভাবে ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ভবানীগঞ্জ পৌরসভার মেয়র উনি জোরপূর্বকভাবে এজাককে ঘর করে দেয়। দুদককে শক্তিশালী না করা পর্যন্ত এই ধরনের অনিয়ম থেকে মুক্তি মিলবে না বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্নীতি দমনে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এইখানে যারা এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে দুদক, যে দুর্নীতি দমন কমিশন, আসলে দুর্নীতি দমন কমিশনকে তো শক্তিশালী করা হয়েছে কাগজে কলমে, বাস্তবে করা হয় না। এটা যদি একটা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতো এবং প্রতি 1 বছর পর পর যদি এগুলোকে পর্যালোচনা করা হতো, তাহলে কিন্তু সংসদ সদস্যরা এত অঢেল সম্পত্তির মালিক বা টাকা পয়সার মালিক হতে পারতো না। এনামুল হক ও তার পরিবারের সম্পদ নিয়ে তদন্ত নেমেছে দুদক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এবার বৈঠকের জন্য ডাকলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কালীঘাটের বাড়িতে বিকেল 5টায় তাদের ডাকা হয়েছে। এই মর্মে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেইল করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই ইমেইলে বলা হয়েছে, গত 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 10 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য। তাই এটা আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক করানোর জন্য আমাদের তরফ থেকে পঞ্চম এবং শেষ চেষ্টা। খোলা মনে আলোচনার জন্য কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সুচিন্তার জয় হবেই। আপনাদের আগের দিনের বক্তব্য অনুযায়ী এই বৈঠকের কোনো সরাসরি সম্প্রচার হবে না, কারণ বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্য বিবরণীতে দুপক্ষের স্বাক্ষর থাকবে। ইমেইলটিতে আরও বলা হয়েছে, সোমবার বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন তাদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে। আরজিকর নারী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। সোমবার তাদের আন্দোলনের 7ম দিন। গত শনিবার সন্ধ্যায় 5 দফা দাবি নিয়ে বৈঠক করতে কালীঘাটে মমতার বাড়িতে যান জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন 2 জন ভিডিওগ্রাফার। বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীদের বাড়ির ভেতরে যাওয়ার অনুরোধ করেন মমতা। তবে ভিডিওগ্রাফারদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সরকারের পাশাপাশি তাদের আলাদা ভিডিও করার বিষয়ে আপত্তি জানান মুখ্যমন্ত্রী। এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। প্রায় 3 ঘন্টা পর মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। জুনিয়র ডাক্তারদের মমতা বলেন, তোমরা আমার সঙ্গে কথা বলতে না চাইলে বলো না, কিন্তু বৃষ্টিতে ভিজো না। কথা বলতে না চাইলেও ভেতরে এসো, 1 কাপ চা খেয়ে যাও। তাতেও সাড়া দেননি চিকিৎসকেরা। ফের লাইভ স্ট্রিমিংয়ে দাবি জানান তারা। এরপরই মমতার প্রশ্ন, এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও 2 দিন অপেক্ষা করেছি, আজও 2 ঘন্টা অপেক্ষা করছি। এর আগে গত বৃহস্পতিবার রাজ্য সরকারের সচিবালয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে লাইভ সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকেরা। এতে আপত্তি জানায় মমতা সরকার। গত 9 আগস্ট সকালে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায় ওই তরুণীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এর আগে থেকেই পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল।